শুরুতেই মঈন শারমিন আপনার কাছে যাই। আপনি শুনছেন আমাদের হেডলাইনগুলো। আম আপনাকে দিয়েই এই আলোচনা শুরু করতে চাই। এনসিপি মূলত জামাতের যে জোট, জামাত জোট যেই নির্বাচন গেল, সেই নির্বাচনে সেই জোটে আমরা দেখলাম যে নির্বাচনের আগে বিভিন্নভাবে বলা হয়েছিল বিএনপি জোটের যেই প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো আসলে মিথ্যা। নানান আলোচনা আমরা দেখেছি, নানান বক্তব্য আমরা দেখেছি। কিন্তু ঠিক ১ মাসে বিএনপির নেতৃত্বে সরকারের কর্মসূচি, পদক্ষেপগুলো আম আসলে সেটা কি বলছে? মানে আমরা নানান পদক্ষেপ কিন্তু সরকারের দেখছি এবং দৃশ্যমান অর্থেই দেখছি এবং ১ মাস মানে সেটি ২৮ দিন। আম এবং সেই সাথে একটু জানতে চাই যে সরকারের ক্যাপাসিটি, ডেলিভার করার ক্যাপাসিটি নিয়ে যেই প্রশ্ন ছিল বিরোধী পক্ষের, সেই ক্যাপাসিটি নিয়ে যে প্রশ্ন, সেই প্রশ্নটাও আসলে কি খুব যুক্তিসঙ্গত জায়গায় এসে দাঁড়ালো ১ মাস পরে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ-আলোচক শাহেদ ভাইকে শুভেচ্ছা। দেখেন, সমালোচনা তো থাকবেই। বিরোধী দলগুলোর কাজই আসলে সরকারকে সমালোচনা করা এবং এই সমালোচনার মাধ্যমে সরকার যাতে ঠিক লাইনে থাকে সেটা নিশ্চিত করা। এবং এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আম আ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যেই আ উনাদের আসলে বিএনপির পক্ষ থেকে যে ইশতেহারগুলো দেয়া হয়েছিল, সেগুলো কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে অন্তত ফাংশনাল করে অন্তত প্রোগ্রাম দিয়ে আসলে সেটি বাস্তবায়নের দিকে যেতে যাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সাধারণ মানুষের জন্য একটা আশা জাগানিয়া অবশ্যই। তবে এখানে কিন্তু আরো বেশ কিছু বিষয় আছে যে এখনই কিন্তু দিস ইজ ভেরি আর্লি টু প্রেডিক্ট এবং আ এই যে ফ্যামিলি কার্ড বলছেন, স্বাস্থ্য কার্ড বলছেন, খাল খননের যে কর্মসূচিতে এখন উনারা আছেন, এই সবকিছুই কি আসলে পুরোপুরিভাবে কিভাবে ফাংশন করবে এবং সেটা আসলে সাধারণ মানুষের বা সাধারণ নাগরিক যারা তাদের হাতের নাগালে পৌঁছানো পর্যন্ত আসলে যেই প্রসেসগুলো সেগুলোতে আসলে তারা সহজভাবে পৌঁছাতে পারবে কিনা। আমরা অলরেডি কিন্তু শুনছি যে ফ্যামিলি কার্ড নিয়ে আমরা বেশ কিছু ঘটনা সামনে আসছে। আমরা দেখছি যে ফ্যামিলি কার্ড দলীয় যারা নেতাকর্মী তাদের কাছেও যাচ্ছে। তারা আসলে কোন ক্রাইটেরিয়ায় পাচ্ছেন সেটা অবশ্য আমরা জানি না। আবার এরকমও শুনছি আমরা যে সাধারণ মানুষের কাছ থেকে যে এই ফ্যামিলি কার্ডটা অ্যাভেইল করতে তাদের আবার হাজার খানেক বা ২০,০০০, ১০,০০০ একেক ক্ষেত্রে একেক জায়গায় একেক রকম সেরকম টাকা পয়সা দিতে হচ্ছে। এই ধরনের যোগাযোগ মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমরা গণমাধ্যমের মারফত জানতে পারছি। এবং এই যে আরেকটা বিষয় হচ্ছে খাল খনন। দেখেন, খাল খনন আম খুবই আ ভালো একটা উদ্যোগ, খুবই সুন্দর একটা উদ্যোগ। কিন্তু এটার আসলে সুদূর প্রসারী কোন চিন্তা করে এই খাল খননটা এই মুহূর্তে করা হচ্ছে, এটি একটা বড় প্রশ্ন। কারণ দেখেন, এটা অবশ্যই প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি শুরু করেছিলেন এবং সেটা সেই সময়ের জন্য আ এটা একটা আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মাটি ও মানুষের জন্য। কিন্তু এখনকার যে আসলে ক্রাইসিসটা যে খাল খনন করলেই আমরা কি খালে পানি পাবো কিনা? এবং সেই পানিটা আসলে কই থেকে আসবে? কারণ আমরা অলরেডি জানি যে গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেক নিচে চলে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের যে বড় নদীগুলো সেগুলো কি আসলে সেগুলো তো শুকিয়ে যাচ্ছে। সুতরাং এখানে আমার মনে হয় যে আ বিএনপি সরকার অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে তারা প্রশ্নগুলো পলিটিক্যালি ডিল কম করছে। তারা একটা সিনের মধ্যে আছে, একটা সিনেম্যাটিক বিষয়ের মধ্যে আছে যে আমরা আসলে কর্মসূচি নিয়ে নিয়েছি। আমরা ইশতেহার বাস্তবায়ন শুরু করে দিয়েছি। কিন্তু সেটা আসলে কতটুকু সাস্টেইনেবল, কতটুকু ফিজিবল এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সরকার আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে খেয়াল করছি বিরোধী দল হিসেবে যে সরকার পলিটিক্যাল প্রশ্নগুলোকে কম ডিল করছে। যেমন এই খাল খননের কথাই যদি বলি, এই যে বড় নদীগুলোতে যে পানি নাই, এই পানির হিস্যাটা তো আমাদের আদায় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা পররাষ্ট্র নীতির জায়গা থেকে আমাদের কূটনৈতিক সম্পর্ক বাড়াতে হবে, আমাদের ন্যায্য পানির হিস্যা আদায় করতে হবে। কারণ আমার তিস্তাতে পানি নাই। আবার এমন একটা সময় আসবে যখন যখন আমাদের এইদিকে মানে তারা এতটাই পানি তাদের ওদিকে বন্যা হলে তারা স্লুইস গেট খুলে দিবে উইথআউট এনি ওয়ার্নিং। এটাই কিন্তু চলে আসছে। সুতরাং কিন্তু সেই 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 প্র জায়গাগুলোতে কিন্তু আমাদের পলিটিক্যালি ডিল করতে সে হবে। সেই সেই জায়গাতেই একটা প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে আপনি যেটা বলছেন যে সরকার পলিটিক্যালি ডিল করার চেষ্টা করছে না। কিন্তু ধরেন পলিটিক্যাল লি ডিল করা এবং আর্থসামাজিক জায়গা থেকেও ডিল করার তো একটা ব্যাপার থাকে। যেমন ধরেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের দেশের খাল, নদীগুলোর যে নাব্যতা, সেই নাব্যতা যে কম, যেই কারণে হচ্ছে প্রতি বছর এটি একেবারে নিয়ম হয়ে গেছে, প্রতি বছর বন্যা হচ্ছে। এই খালে যদি খাল খনন করা হয়, পানির যদি সেখানে স্বাভাবিক থাকে, প্রবাহ থাকে, তাহলে কিন্তু এই বন্যা সংকটও সমাধান হয়। যেটি সরকারের বক্তব্য এবং তার মধ্য দিয়ে কিন্তু তারা বলছেন যে যে ফসল আবাদির যে ক্ষয়ক্ষতি হয়, মানুষের জীবনযাপনের যে ক্ষয়ক্ষতি হয়, সেটিও সেখান থেকে বাঁচে। এই ধরনের
আম এই ধরনের পরিকল্পনাগুলো কিন্তু সরকার বলছে এবং সরকার রেকটিফাই করছে এবং সরকার ব্যাখ্যাও করছে যে কেন এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। তো মানে হুম। আমার প্রশ্নটা হচ্ছে যে এই মানে আপনাদের যে এটাকে ডিল করা, এই প্রশ্নগুলো ডিল করা, সেই ডিল করার ক্ষেত্রে প্রশ্নটি কি মানে একরকম এরকম কিনা যে সরকারের কর্মসূচিকে বিরোধিতা করতে হবে সেই জায়গা থেকে বিরোধিতা না। করা? হ্যাঁ, এটাই আমি বুঝতে পেরেছি আপনার উদ্দেশ্য, প্রশ্নের উদ্দেশ্য। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে ব্যাপারটা শুধু বিরোধিতার জন্য বিরোধিতাই কিনা। না, বিরোধিতার জন্য বিরোধিতা না। কারণ দেখেন এটার একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমি আপনাকে দেই। সেটা হচ্ছে এটা যে শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা না। দেখেন যে এই যে এতগুলো কার্ডের কথা বলা হচ্ছিল, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড, নানান ধরনের কার্ড এবং এই কার্ডগুলো আসলে ম্যানেজমেন্ট করতে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন আসলে প্রচারণার সময় আমি দেখেছি উনি আসলে কোন পকেটে কোন কার্ড রাখছেন উনি বুঝতে পারছেন না। সুতরাং উনার নিজেরই তো আসলে কার্ড ম্যানেজমেন্টে একটা বড় ধরনের ঝুঁকি পোহাতে হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখলাম, আমরা এইটার কিন্তু সমালোচনা করেছিলাম যে একজন নাগরিকের একটা সেবা পেতে গেলে তার এতগুলো কেন কার্ড লাগবে? তার একটা কার্ডের মধ্যে আমরা কেন আনতে পারি না? যেটা কিন্তু আমরা আমাদের এনসিপির ইশতেহারেও ছিল যে সিটিজেনের ওয়ান সিটিজেন ওয়ান কার্ড একটা পদ্ধতি। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখলাম যে গত ২ দিন আগে আম সরকারের পক্ষ থেকে কিন্তু এটি উদ্যোগটি নেওয়া হয়েছে। সুতরাং আমার মনে হয় যে সরকারও কিন্তু এই সমালোচনাটা তার যে শুনতে হবে এটার জন্য কিন্তু তারা প্রস্তুত। কারণ আমরা গত ১৭ বছর এই সমালোচনাগুলো করতে পারিনি। কারণ আমরা দেখেন দৃশ্যমান প্রচুর অগ্রগতির কথা কিন্তু শেখ হাসিনার আমলে শুনেছি। আমরা দৃশ্যমান উন্নয়নের ফাঁদে পড়েই কিন্তু আমরা আসলে কোনো কথাই বলতে পারিনি এবং সেখানে কিন্তু কথায়, কথায় সংবিধান দিয়ে আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। ৩ টা নির্বাচন থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। সুতরাং দৃশ্যমান উন্নয়নই আসলে সকল উন্নয়ন ধারণ করে না। সেই জায়গা থেকে অবশ্যই সরকারের এই প্রস্তুতি আমি মনে করি আছে যে তারা সমালোচনা নিবে এবং সেই সমালোচনার মধ্যে থেকে যেটা আসলে তার সরকারের জন্য প্রয়োজন এবং মনে হয় যে আসলে যৌক্তিক সেই জায়গা থেকে তারা আসলে রেসপন্ড করবে বলে আমি মনে করি। কিন্তু আমি পলিটিক্যালি ডিল করার কথা বলেছি অন্য জায়গায়। সেটা হচ্ছে দেখেন ১ম দিন যখন আসলে আমরা দেখলাম যে সরকার যখন শপথ নিল, তখন কিন্তু আমরা দেখলাম যে তারা আসলে এই সংবিধান সংস্কার পরিষদের শপথটা নিল না। সুতরাং এই পলিটিক্যাল একটা মিস্টেক আমরা মনে করি যে এটা রাজনৈতিকভাবে একটা ভুলের মধ্যে পড়লো এবং সাধারণ মানুষের কাছে তারা প্রমাণ করলো যে এনসিপি বা বিরোধী দল যারা আসলে বলছিল এতদিন যে তারা সংস্কার বিরোধী, সেটি তারা প্রমাণ করলো। এখন আমার কথা হচ্ছে যে দেখেন, আপনি যখন একটা বিষয় পলিটিক্যালি ডিল করবেন, আপনার ১ম দিনই তো এটা বলার দরকার নাই বা জানানোর দরকার নাই। আপনার যদি কোনো দ্বিমত থাকে, আপনি সেটা আপনার মতো করে বলেন। কিন্তু ১ম দিন আসলে এই সংবিধান সংস্কার পরিষদের শপথটা না নিয়ে এবং পরবর্তীতে এই যে জুলাই সনদের বৈধতা নিয়ে প্রশ্ন করা, গণভোট নিয়ে প্রশ্ন করা এবং তারা জুলাই সেটা সনদের বৈধতা নিয়ে কিন্তু বিএনপি প্রশ্ন করেনি। বিএনপি কিন্তু এখনো বারবার বলছে যে জুলাই সনদ যেভাবে করে রাজনৈতিক দলগুলো রিট তো করেছে। স্বাক্ষর করেছে সেই জুলাই সনদ বাস্তবায়নের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করার জন্য সরকার এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি বদ্ধপরিকর। এটা কিন্তু বারবার বিএনপি থেকে বলা হচ্ছে। আমি এখানে একটু যাবো। শাহেদ আলম, আ মনিরা শারমিন যেটি বলছিলেন যে সরকার পলিটিক্যালি ডিল না করে সেটি শুধুমাত্র দেখানোর জন্য করছে কিনা, একটা বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে চলে গেল কিনা। আম আ একই সাথে সে এই বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে মানে শারমিনের কিছু অভিযোগও ছিল যে বিভিন্ন জায়গায় এই ধরনের খবর তারা পাচ্ছেন। হুম। একই সাথে হচ্ছে জুলাই সনদের আচ্ছা, কে ৩ কেন্দ্র টা করে বিষয় যেই ৩ টা বিষয় এই তো আমি ৩ কিভাবে টা ব্যাখ্যা বিষয়ের করেন আপনি? উত্তর দিব। মনিরা শারমিনকে অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আম এই যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আলোচনা করছি, দ্বিমত প্রকাশ করতে পারছি, সেটাই সৌন্দর্য এবং এটার জন্যই আমরা আসলে এত পরিশ্রম করেছি। প্রথম কথা হলো যে রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের যেই স্টেপগুলো ছিল, ধারাগুলো ছিল, ফ্যামিলি কার্ড তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রাম্প কার্ড ছিল। এখন দলগত মানুষ পাচ্ছে, একেবারে অস্বীকার করার কিন্তু উপায় নেই এবং সেটা আমি একবারে নাও করে দিচ্ছি না। কিন্তু ফ্যামিলি কার্ড নিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে এমন মানুষও আছে কিনা এবং সেইটা স্লোগান দেওয়ার কারণে তার কার্ড কেড়ে নেওয়া হয়েছে কিনা কিংবা তাকে অত্যাচার করা হয়েছে কিনা। ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিন। শেখ মুজিবুর রহমান নিয়ে আমার বিশেষ কোনো প্রেম নেই, কিন্তু হিস্ট্রির একটা পার্ট সে, একটা ফিগার সে। তো তার জন্মদিন পালনে কেউ যদি বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানায়, তো আমি কি তার ঘাড়ে লাঠি মারার মতো ঘটনা ঘটেছে কিনা বাংলাদেশে, যেটা ৬ মাস আগেও এটা কেউ সাহস করছিল না। আমরা এই সহনশীলতাটুকুই তো চেয়েছিলাম রাজনীতিতে, তাই না? কেউ কাউকে যদি সম্মান করতে চায়, শ্রদ্ধা প্রকাশ করতে চায়, এমনকি গালাগালিও যদি দিতে চায়, আমাকেও যদি অনেকেই গালাগালি দেয়, আমি তো বলি দিনে হাজার হাজার গালি শুনি। তো গালাগালির স্বাধীনতাও তো একটা স্বাধীনতা। কিন্তু ওইটা আবার ভিন্ন বিষয় যে না তাই বলে আমি গালাগালিকে উৎসাহিত করছি না। আমার যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে অ্যাপ্রোচ, গভর্নমেন্টের অ্যাপ্রোচ, হ্যাঁ? দৃষ্টিভঙ্গি এবং আমার সদিচ্ছাটা আছে কিনা। দেখুন,
আমি যদি একটু সময় দেন আমি ৪টা-৫টা পয়েন্ট বলব। এই যে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি। পৃথিবীর কোন দেশে তেলের দাম বাড়েনি? যুক্তরাষ্ট্রে বেড়েছে, লন্ডনে বেড়েছে। বাংলাদেশে ৳১ তেলের দাম বেড়েছে কিনা? এই যে রোজা রমজান গেল। রমজান আসলেই আমরা জিনিসপত্রের দাম, এটা সেটা নিয়ে নানান কথা। পেঁয়াজের বদলে আলু, আলুর বদলে ঝাল, ঝালের বদলে টমেটো, টমেটোর বদলে কাঁঠাল এগুলো শুনছি আমরা, তাই না? তো আপনার সেই হাউখাউ তৈরি হয়েছে কিনা? জিনিসপত্রের দাম বেড়েছে কিনা রমজানে? ছিনতাই, খুন ঈদের আগে, ঈদ বাজারের আগে এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে যায় না? সেইটা একেবারেই যে ১৮ কোটি মানুষের দেশ আমি বলব না যে সোনায় সোহাগা। কিন্তু যেই হারে মানুষ ঘর থেকে বেরোতে ওরিড অর্থাৎ উদ্বিগ্ন হচ্ছে কিনা, সেগুলোকে কাট করতে পেরেছে কিনা সরকার? চাঁদাবাজি, ঈদ মার্কেট কেন্দ্রিক যেসব চাঁদাবাজি হয়, এটা সেটা হয়। আমরা শুনতাম যে ১৭ বছর না খেয়ে আছে একটি দল। আসলেই হামলে পড়বে, একেবারে সব লুটপাট ছিনতাই করবে। চাঁদাবাজির কয়টা অভিযোগ গণমাধ্যমে? এমন তো না যে গণমাধ্যম রেশনিং করছে কিংবা রেস্ট্রিকশন দিয়েছে। এখন মজু জার্নালিজমের যুগ। আপনি জানেন কোথাও একটা ঘটনা ঘটলে এটা সামনেই আসে সারাক্ষণ, হ্যাঁ? তো সেই অভিযোগগুলো কতখানি? আমি বলি বিচ্ছিন্ন ঘটনা নেই তা কিন্তু না। কিন্তু সেই অভিযোগগুলো কতখানি মারাত্মক? মানে রেশিও অনুসারে আমি সেটা বলছি খুব বিশাল কিনা? হ্যাঁ। নিয়োগ আ বাণিজ্য যেটা হয়েছে, এতগুলো ডিসি বদল হয়েছে, জেলা পরিষদ বদল হয়েছে, কলেজের গভর্নিং বডি চেঞ্জ হয়েছে, পুলিশের এত রদবদল হয়েছে। হ্যাঁ, রদবদল মানে এগুলো নিয়ে অভিযোগ থাকতে পারে যে দলীয় মতাদর্শের লোকজন দিচ্ছেন। কিন্তু বাণিজ্য হয়েছে কিনা? তদবিরের এবং সেখানে পয়সার লেনদেন হয়েছে কিনা? যেটা আ মা ডক্টর ইউনূস সরকারের আমলে যখন মনিরা শারমিনরা ড্রাইভিং সিটে ছিল, সচিবালয় কেন্দ্রিক যেই গল্প ছিল, সচিবালয় কেন্দ্রিক যেই যাতায়াত ছিল সাধারণ ছেলেমেয়ের এবং একটা হট্টগোল সৃষ্টি করে দখল নেওয়ার জিনিস ছিল, সেই শৃঙ্খলাটা ফিরে এসেছে কিনা প্রশাসনে? তৃতীয় কথা হচ্ছে যে এই যে ঈদ যাত্রা হচ্ছে, প্রায় ১.৫ কোটি মানুষ যাত্রা শুরু করেছে, গেছে। একটা ঘটনা আপনি দেখালেন, আমি খুবই দুঃখিত। এক যা আ হ্যাঁ, একজন নিহত, লঞ্চ ২ জন নিহত এখনো। হয়েছে, আমার সমবেদনা। কিন্তু ম্যাসিভ কোথাও কোনো বিশৃঙ্খলা হয়েছে কিনা? ম্যাসিভ ভাবে মানুষ অতিষ্ঠ কিনা? আম এর বাইরে আপনি যেগুলো বললেন নির্বাচনী ওয়াদার প্রতিশ্রুতি। ২২ দিনের মাথায় তাদের সবচেয়ে বড় প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড মানুষের কাছে, কাছে টাকা পৌঁছে দিচ্ছেন। কৃষকের ৳১০,০০০ পর্যন্ত ঋণ মকুব করার অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। ফ্রি ওয়াইফাই বাণিজ্যিক প্রতিষ্ঠান জায়গাগুলো সেটার পাইলট প্রজেক্টিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। কৃষক কার্ড শুরু করার ঘোষণা দিয়েছেন ১৪ তারিখ থেকে। সো সামগ্রিকভাবে যদি আপনি দেখেন তাহলে আমি বলব যে এই গভর্নমেন্টের যে সদিচ্ছা রাষ্ট্র পরিচালনায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করার, সেটার একেবারে চমৎকার ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি এবং সেই ডিসপ্লেটার নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে মিস্টার রহমান, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন। তার নিজে প্রমিত জীবনবোধ, সাদা শার্ট এবং একটি প্যান্ট, কোথাও, কোথাও একটি গেঞ্জি, একটা স্নিকার্স পরে তার বাহুল্য নাই। তার গাড়িতে তিনি সরকারি গাড়ি নিচ্ছেন না, তার গাড়িতে সরকারি পতাকাটাও তিনি নিচ্ছেন না। এবং ৯ টা অফিস যাচ্ছেন, নিজে যাচ্ছেন শুধু না, অন্যরা যাচ্ছে কিনা এবং সব মন্ত্রীদেরকে তিনি নির্ঘুম করে রেখেছেন। কোনো একজন মন্ত্রী রাস্তার উল্টা দিক দিয়ে গাড়ি চালাচ্ছে না, চালালে সাজা ভোগ করতে হচ্ছে। সো একটা প্লেন ল্যান্ড করার সময় যেটা হয়, আপনাকে দারুণ বেগে ব্রেক করতে হয়, নাহলে এটা খাদে পড়ে যাওয়ার সুযোগ থাকে। তো একটা সরকার ধরেন ৫ই আগস্টের আগ পর্যন্ত একটি সরকার ছিল যেখানে ৳১০০ কোটি টাকার কাজ ৳২৫০০ কোটি টাকা বানিয়ে বিল উধাও করা হয়েছে। তারপরে আমরা দেখেছি আম আমাদের ছাত্র জনতার একটি সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে। সেই সরকারটাও অনেক বিশৃঙ্খল ছিল, যেটা হতে পারে যে না, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা ট্যাকেল করতে পারেনি। সেইরকম একটা ফোকলা অর্থনীতি, একটা ফোকলা রাষ্ট্র ব্যবস্থা এবং অনিয়ন্ত্রিত মব রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে যখন মিস্টার রহমান আসলেন, আসার পর তিনি যে লাগামটা টেনে ধরেছেন সবকিছুর, সেটাকে আপনি হার্ট ব্রেক বলছেন। আমি বলছি হার্ট ব্রেক। কিন্তু এবং এই কিন্তু হার্ট সে ব্রেকের যে প্রমাণ, এমন না যে শাহেদ আলম এগুলো বানিয়ে বলছে, এগুলো মানুষের মুখে, মুখে কথা। যে কারণে মনিরা শারমিন অথবা জামায়াত ইসলামের রাজনীতি করা কঠিন হয়ে যাচ্ছে বর্তমানে এখনো। আমি জানি না সামনে কি হবে, কিন্তু আপাতত পর্যন্ত তাদের বিরোধিতার জায়গাটা তারা করছে। আমি সমীহ করি, স্বাগত জানাই। কিন্তু এগুলো আসলে ওই মানে খুব করতে হবে এজন্য। মানে এমন না যে তারা খুব মানে they খুব have major কঠিন issues। বিরোধিতা না। এই যে আপনি বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মূলত আপনি সেই জায়গাটাকে ফোকাস করে তার নেতৃত্বে একটা হার্ট ব্রেক করা হয়েছে যে নৈরাজ্য চলছিল দেশের হুম, মধ্যে। হুম। আ এবং এটাই এটা মানুষ সত্য। চাচ্ছিল। হুম। এবং এটা সত্য যে সংবাদকর্মী হিসেবেও আমরা যেটা দেখি যে মানুষের মধ্যে ব্যাপক ধরনের একটা আলোচনা আছে। পজিটিভ অর্থে একটা আলোচনা আছে। তার প্রোটোকল কমিয়ে নেওয়া, তার
অফিস করা, তার শনিবারেও অফিস করা, হুম, সকাল ৯টার সময় অফিস করা, এই কর্মদক্ষতা এবং কর্মজঙ্গ দেখানো। হুম। কিন্তু একই সাথে কিন্তু এক ধরনের প্রশ্ন কিছু তার বিষয় না হলেও এই সরকারের বিষয়ে কিছু প্রশ্ন রিসেন্ট কি সময়ে প্রশ্ন? এসেছে। কি প্রশ্ন? যেমন যেমন ধরেন যে এই স্থানীয় সরকার পর্যায়ে প্রশাসক নিয়োগ, হুম, যেখানে যেখানে সংবিধানের আমি যদি ভুল না করি ৫৯ এর এক হুম, ধারায় বলছে যে এই স্থানীয় সরকারে একজন নির্বাচিত প্রতিনিধি লাগবে। হুম, তো সেই নির্বাচনের ব্যবস্থা না করে প্রশাসক নিয়োগ করা এবং সেটি অনির্বাচিত মানুষকে প্রশাসন থেকে নয় হুম, নিয়োগ করা। আপনার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ করা। হুম, রিসেন্ট সময়ে হুম। হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি নিয়োগ করা। এগুলো নিয়ে কিন্তু এটা আমার প্রশ্ন প্রশ্ন না, আছে। এটা নিয়ে প্রশ্ন আমি বলি, আছে আমি 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 রাজনৈতিক সবকিছু মহলে। অন্ধ চোখে মেনে নিচ্ছি এমন না। প্রশ্ন থাকবেই। প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। এখন আপনি যদি বিনা প্রশ্নে মেনে নেন সবকিছু, কিংবা আপনার সব কাজেই যদি প্রশ্ন না উঠে, বরঞ্চ তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে না আপনার কর্মের মধ্যে। আমি একেবারে আমি আ মানে নাম বলছি না, বলা উচিত হবে কিনা আমি জানি না। এই ধরনের একটা প্রেক্ষাপটে যখন সরকারের হাই কমান্ডের সাথে আমার কথোপকথন হয়, আমি একবার জিজ্ঞাসা করেছি যে অনেক বিষয় তো আমাদের সমালোচনা করি আমরা, সেটা করা সমীচীন কিনা, অর্থাৎ আপনারা আবার আমাদের উপর খড়গ দেখবেন কিনা। তখন তারা বলছে স্পষ্টভাবেই যে দেখেন, আপনি যদি সমালোচনাটা না করেন, আমি যে আমার দল করে সে তো আমার সন্তানের মতো। আমি তাকে লালন করি। তা আমার সন্তানকে তো আমি থাপ্পড় দিতে পারছি না যতক্ষণ না পর্যন্ত পাশের বাড়ির একজন অভিযোগ করছে যে, "না, তোমার সন্তান কিন্তু এই অনিয়ম করছে।" সুতরাং আপনি যখন ধরিয়ে দেবেন আমাকে, আমার তখন ওকে আবার থাপ্পড় শাসন দেওয়াটা, করার সুযোগ হ্যাঁ, তৈরি হবে। শাসন করাটা আমার জন্য সহজ হয়ে যায়। তো সরকার তো এটা স মানে এটাকে ওয়েলকাম করছে। এখন আমি আসি আপনার প্রশ্নের উত্তরে। যখন ভিসি নিয়োগ প্রক্রিয়াটা দলীয়ভাবে নিয়ে করে, প্রশ্ন আরকি। প্রক্রিয়া এখন হতে পারে। এটা নিয়ে প্রশ্ন আসতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা তো সর্বোচ্চ ডিগ্রিধারী, শান্তির দূত, এফসিপিএস, ডক্টরেট, পিএইচডি, এফসিপি, সিপিএসআর, আমি জানি না আর কি ডিগ্রি আছে। এমন সব মানুষকে নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে আমরা দেখেছি তো। কতটা সফল হয়েছি আমরা। তাই না? তো ঠিক আছে, এখন যাদের নিয়োগ দেওয়া হয়েছে, দেখা যাক না যে তাদের সদিচ্ছাটা আছে কিনা। মূল জিনিসটা হলো সদিচ্ছা। আপনার যেই দায়িত্ব প্রতিষ্ঠান আপনি দায়িত্ব নিচ্ছেন, সদিচ্ছাটা আছে কিনা যে আপনি মানুষকে সার্ভিস দিবেন। এখন নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া, তারা তো বলছে না যে এইভাবে অনন্তকাল তারা রেখে দেবে। এই মুহূর্তে একটা জাতীয় নির্বাচন হয়েছে। না, এই বছরেই স্থানীয় সরকার হ্যাঁ, নির্বাচনের তারা কথা তো ওয়াদা বলছেন। করেছে, কিন্তু তার আগ পর্যন্ত মানুষের যে দৈনন্দিন চাহিদা, আপনারা জানেন যে ইউনূস সরকারের আমলেও তারা স্থানীয় সরকার নির্বাচনগুলো, এমনকি জেলা পরিষদ, উপজেলা জায়গাগুলোকে নির্বাচন দেওয়ার জন্য তারা তটস্থ হয়ে গিয়েছিল। তো কারণ হিসেবে তারা বলছিল যে না, মানুষ সেবা পাচ্ছে না, দৈনিক সেবা পাচ্ছে না। তো সেবা যেন বঞ্চিত না হয়, সেজন্য যে সেবা দেওয়ার জন্য সিস্টেমটাকে রেডি রাখা। এরপরে নতুন একটা সরকার দায়িত্ব নিয়েছে। সেই দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো চ্যালেঞ্জ থাকে। আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ, বৈদেশিক আম বন্ধু রাষ্ট্রদের নানান ইনফ্লুয়েন্স আছে। এরপরে যুদ্ধ অবস্থার মধ্যে পড়ে গিয়েছে রাষ্ট্র। অর্থনীতির একটা ব্রোকেন অবস্থা থেকে নিয়েছে। এই সবগুলোকে ব্যবস্থা নেওয়ার জন্য আপনি যদি নির্বাচনের পর শুধু নির্বাচন করতে থাকেন, এমন হতে পারে যে তাদের যেই নির্বাচনী ওয়াদা সেখানে ব্যথাই হতে পারে। সেজন্য হয়তো তারা কিছুটা সময় নিচ্ছে। জি। এখন আমরা যদি সময় না দেই সেটা ভিন্ন বিষয়। কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্রোচ তো গভর্নমেন্টের অ্যাপ্রোচ। আমাদের সমালোচনার জায়গাটা আমাদের নিজস্ব। সেটা চলতে থাকুক। জি, একই প্রশ্ন মইনুল শারমিন আপনার কাছে, কিন্তু একটু অন্যরকমভাবে। সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলো, সরকারের যে রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে এই ব্যাখ্যাটা কিন্তু করা হয় যে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে অথবা বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ করার ক্ষেত্রে দলীয় চিন্তা বা দলীয় আদর্শের সাথে তাদের মিল রয়েছে। এরকম মানুষকে নিয়োগ করার পেছনের কারণটা বলা হয় যে রাজনীতিবিদদেরকে স্থানীয় সরকার যেহেতু নির্বাচন হয়নি, এখনো পর্যন্ত হয়নি। কিন্তু এই দায়িত্বটি রাজনৈতিক দলগুলো বা রাজনীতির সাথে সম্পৃক্ত মানুষদেরকে দেওয়া প্রয়োজন। কারণ তারাই জনমানুষের সাথে বেশি সম্পৃক্ত। তারাই বুঝতে পারে যে আসলে সাধারণ মানুষের প্রবলেমটা, সমস্যাগুলা কোথায়। একই সাথে কেন্দ্রীয় ব্যাংক যেহেতু দেশের কেন্দ্রীয় ব্যাংক, সেখানে সরকারের যেই মোটিভেশন থাকে যে তারা অর্থনীতিকে কোন দিকে নিয়ে যাবে। ফলে সেই ক্ষেত্রেও এমন মানুষকে তারা নিয়োগ দিতে চেয়েছে যে মানুষটির সাথে দলীয় যে চিন্তা, সেই চিন্তার একটি মিল রয়েছে। তো এই নিয়ে যে আপনাদের বিরোধ, আপনাদের যে অভিযোগ, সেই অভিযোগটা কি এভাবে খণ্ডন করা যায় কিনা? মানে তারপরও সরকারের এই ব্যাখ্যার পরে আপনাদের ব্যাখ্যাটা কি? আচ্ছা, আমি আপনার এই স্পেসিফিক প্রশ্নের আগে একটু শাহেদ ভাই কিছু বিষয় আলোচনা করেছে, একটু সামনে এনেছে। ওইটার বিষয়ে একটু মন্তব্য করি, আমাদের হ্যাঁ? কিন্তু সময় আছে হ্যাঁ, খুব আমি কম। সো আমি খুব দ্রুত করব। জি, সেটা হচ্ছে দেখেন, এই যে এই সময় আসলে দ্রব্যমূল্য আম
স্থিতিশীল রয়েছে, এটা আসলে শুধুমাত্র যদি আসলে সরকারের ক্রেডিট আমরা দিই, এটা কিন্তু একটু ভুল হবে। কারণ এটা হচ্ছে আমার মনে হয় যে এটা মানে আমরা সবাই মোটামুটি জানি যে এটা কিন্তু এখন একটা এলসি খুলতে বা আমদানি করতে কিন্তু একটা সময় লাগে। সুতরাং এটা কিন্তু এত দ্রুত সময়ে হইতো না। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট কিছু তার পরিকল্পিত নীতি ছিল এবং আগাম কিছু ব্যবস্থা ছিল এবং আমরা জানি যে সরকার সবসময় আগামী ৬ মাসের জন্য সবকিছুর মজুদ রাখে। প্রকিউরমেন্টটা ৬ মাস আগে হয়। যেমন এখনকার যে জ্বালানি মজুদ আছে সেটা কিন্তু ৬ মাস আগে এই জ্বালানিটা মজুদ করে রাখা হয়েছে। সুতরাং সরকার এখন স্টেবল, এটা কিন্তু আগের সরকারের ক্রেডিট হিসেবে যায়। সুতরাং এটা ভেবে খুব বেশি গদগদ হওয়ার সুযোগ নাই যে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে বা জ্বালানি তেলের দাম বাড়েনি, এটা আসলে খুব এই সরকারের ক্রেডিট। না, যাই হোক, আমি যদি একটু আম অ্যাড করতে চাই হ্যাঁ, সেটা হচ্ছে তাকে বলতে যে না হ্যাঁ, এই এই না আমি একটু হ্যাঁ বলেন, যদি আপনার প্রশ্ন অ্যাড বলেন। অ্যাড হুম, করতে যাই সেটা হচ্ছে বিগত সরকারগুলোর সময়ও কিন্তু আমরা এই ধরনের ক্রাইসিসগুলো দেখেছি। সেই হুম। সময় মজুদ থাকার পরেও কিন্তু সরকার না, নিয়ন্ত্রণ এটাই। করতে পারেনি। নিয়ন্ত্রণের ক্রেডিটটা কি আপনারা এই সরকারকে না, দিতে চান নিয়ন্ত্রণের কিনা? ক্রেডিট হচ্ছে আমি ৬ মাস পরে হয়তো দিতে চাইবো। জি, হ্যাঁ? জি। নিয়ন্ত্রণের ক্রেডিটটা ৬ মাস পরে দিতে চাইবো। এবং এখন দেখেন এই যে যেরকম ঋণ মওকুফের কথা আসলো, ঋণ মওকুফ হচ্ছে ৳১০,০০০ যে কৃষকদের ঋণ মওকুফ করা হলো। আমাদের দাবি হচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ। কৃষকদের জন্য খুবই এটা ভালো হবে। কিন্তু সেই লিস্টটা আমরা দেখতে চাই। যে কোন কৃষকদেরই আসলে সেটা দলীয় কৃষক নাকি আসল কৃষক। আমরা চাই প্রকৃত কৃষক এই ঋণটা মওকুফ হোক তাদের জন্য। এখন প্রাতিষ্ঠানিক দলীয়করণের বিষয়ে আসি। দেখেন আপনি যে কোনো ফরম্যাটেই আসলে এই আলাপটা করেন, এটা হয় না আসলে। দেখেন মানে বিএনপির সবচেয়ে বড় অসুবিধা কি দেখেন, জুলাই সনদ যখন বাস্তবায়নের কথা আসে তখন কিন্তু যে জুলাই সনদের জন্য যে এই আমাদের গণভোটে যে কয়টা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রাতিষ্ঠানিক দলীয়করণ থেকে একটা হচ্ছে নিউট্রাল একটা বডির মাধ্যমে এই নিয়োগগুলো করা। এখন দেখেন প্রশাসক নিয়োগ বলেন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং সামনে আমরা দেখব হয়তো পৌরসভাও নিয়োগ হয়ে যাচ্ছে প্রশাসক। এবং আমি আপনাকে স্পেসিফিক উদাহরণ দিই যে এটা কেন সম্ভব না। ঢাকা ৭ আসনের এমপি হামিদুর রহমান সাহেব উনি আব্দুস সালাম যিনি আসলে প্রশাসক হিসেবে এখন আছেন দক্ষিণে, তাকে নিয়ে উনি আসলে প্রচারণা করছেন যে উনাকে আসলে মেয়র হিসেবে যাতে সবাই গ্রহণ করে এবং এই বিষয়গুলো যে সেটা কিন্তু একদমই স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কিন্তু এই যে দেখেন প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সিটি কর্পোরেশন, জেলা এবং উপজেলার ক্ষেত্রে যাদের আসলে বসানো হয়েছে তারা কিন্তু তাদের একটা সেটআপ করে নিচ্ছে। এখন সেটা যখন আসলে স্থানীয় সরকার নির্বাচন হবে সেখানে কিন্তু নিরপেক্ষতা এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দুটারই কিন্তু একটা বিষয় সামনে আসবে। কিন্তু সেটা কিন্তু আসলে আলটিমেটলি সেটাও একটা দলীয় নির্বাচন হিসেবে আমরা দেখতে পাবো কিনা, এটা একটা বড় প্রশ্ন। এবং দেখেন এই যে গভর্নরের কথা আপনি বললেন, বাংলাদেশের অর্থনীতিকে আপনি একটা সরকার, রাজনৈতিক সরকার সে আসলে কোন দিকে নিয়ে যেতে চায় সেটা ভিশনারি কথা বলছেন আপনি। কিন্তু দেখেন না, এটা একটা আমার বক্তব্য আপনার নয়। মানে এটি আচ্ছা, তাদের পক্ষ দলগুলোর থেকে তাদের হয়তো বক্তব্য। জি। যুক্তি। কিন্তু আমি মনে করি যে আম মানে যে মনসুর সাহেব উনি তো আসলে মানে উনার যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি উনি আইএমএফ এ জব করেছেন। সুতরাং উনি আসলে যেরকম অর্থনীতিবিদ উনিও কিন্তু আসলে একজন নিরপেক্ষ মানুষ যদি থাকতেন, ও শুধুমাত্র মানে মনসুর সাহেব না, XYZ যেই হোক, কিন্তু এইটুকু নিরপেক্ষতা যদি আসলে সরকার দেখাতে পারত যে আমরা এই জায়গাগুলো আসলে দলীয় নিয়োগ করি নাই, তাহলে কিন্তু দেখেন সাধারণ মানুষের কাছে এবং অন্যান্য দলের কাছে কিন্তু অ্যাকসেপ্টেন্স অনেক বাড়তো। তো এটা এই জন্যই আমি বলছি যে প্রথম থেকেই আমরা একটা বিষয় খেয়াল করছি যে এই গভর্নরের নিয়োগ বলেন, দুদকের নিয়োগ বলেন, বাংলাদেশের ভিসি যতগুলো চেঞ্জ হয়েছে সেগুলোর কথা বলেন, আপনি দেখেন কুয়েটের ভিসির কথাই বলেন না কেন, যেই আন্দোলনের মাধ্যমে যেই ভিসিকে বিতাড়িত করা হলো সেই ভিসিকেই আবার সেই মাসুদ ভিসি উনাকেই আবার পুনর্নিয়োগ করা হলো। এই একই সুতরাং অভিযোগ আমরা করেছিলাম যখন প্রফেসর নিয়োগের হয়। আপনাদের ভাষায় সে ছিল নিরপেক্ষ, আমরা জানতাম সে জামাতি পক্ষ। আচ্ছা আবার আচ্ছা যখন ইউনূস সরকারের আমলে ডক্টর ফাউজুল করিমকে যখন উপদেষ্টা নিয়োগ হলো, আপনাদের ভাষায় সে নিরপেক্ষ, কিন্তু আমাদের ভাষায় সে ছিল না 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 আমি গুপ্তসুপ্ত। আমি আমি এটা খুবই সুতরাং খুবই এবং স্পষ্টভাবে বলতে চাই। এর প্রমাণ তো আমরা দেখেছি। সো এই অভিযোগগুলো না থাকবে। না ভাই, আমি এখানে একটা কথা বলতে চাই। যে একটু আমাদেরকে কি একটু খুবই খুব খুবই সংক্ষেপে শেষ সংক্ষেপে করতে গেলে বলি। আমাদের দেখেন সময় শেষ। উপদেষ্টা আমি পরিষদ কোনোভাবেই আসলে নিরপেক্ষ ছিল না। উপদেষ্টা পরিষদ ছিল সর্বদলীয়। এটা এটা আমি অনেকবার বলেছি। এখানে যেরকম গণ অভ্যুত্থানের পক্ষ থেকে ৩ জন রিপ্রেজেন্টেশন ছিল, সেরকম জামাতের লোকজন ছিল। জামাতের পক্ষ থেকে লিস্টও দেয়া হয়েছে। আমরা সবাই তো সেই তো লিস্টের এখন ব্যাপারে জানি। যেহেতু সুতরাং একটা দলীয় সেই সরকার, জায়গায় আপনারা জি। সর্বদলীয় একটা হুম। প্রশাসন চান, এরকম তাই না তো? না না সর্বদলীয় চাই না। আমরা চাই নিরপেক্ষ একটা বডির মাধ্যমে এই জিনিসটা শুরু হোক যেটা জুলাই সনদে আছে। এবং সমস্যা হচ্ছে জুলাই সনদে একবার আমাদের একমত হওয়ার পরে সেইটা তো আবার মানে সবাই নাই। আসলে কেন? সেইটা তো আমাদের ওই যে আপনি আমাদের সময় এনসিসির কথা একেবারে বলছেন, এনসিসি তো তারা এগ্রি করে নাই। আমার একটা এই তো প্রশ্ন মানে ছিল। করলে আমার আসলে অসুবিধার জায়গাটা কি ছিল? না, এটাই হচ্ছে ময়া প্রশ্ন। শারমিন, আমাদের সময় প্রায় একেবারে শেষের দিকে। আমি একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে না, আমার মনে হয় যে শারমিনকে একটু সময় দেন। না, আমাদের একেবারেই সময় নেই, আমাদের হ্যাঁ। শেষ করতে হবে। আমি আপনার কাছে যেতে চাই, সেটা ওকে। হচ্ছে যে যতটুকু আমি বুঝতে পেরেছি মনিরা শারমিন যেটা বলছেন যে এই নিয়োগগুলোর ক্ষেত্রে একটি সর্বদলীয় কনসেনসাস প্রয়োজন।
এটি একটি দলীয় সরকারের অধীনে দেশ পরিচালনা করার সময় আপনি কতটুকু প্র্যাকটিক্যাল মনে করেন? এটি দিয়ে আমরা শেষ করতে হবে আমার সাথে, practical এবং মনে করি না, 1 সেটাই মিনিট তো আমি সময় শেষ বললাম। করতে হবে। নিরপেক্ষ বডির মাধ্যমে আসলে এটা আপনি যে কথাটা হুম। বলছেন এটাই জুলাই সনদে উত্থাপন করা হয়েছিল। হুম। শব্দটার নাম ছিল এনসিসি, মানে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের জন্য একটা বডি থাকবে, সেই বডি নিয়োগ করবে কে হবে এই প্রতিষ্ঠানের প্রধান। এখন সেটা তো ঐক্যমত হয় নাই, এবং ঐক্যমত কমিশনের কোনো ধারাতেও সেটি আর এক্সিস্ট করে নাই, অনেক বেশি এক্সিস্ট করে নাই। যেমন নারী সংস্কারের বিষয়টা বাদই দেওয়া হয়েছে, জি। কৃষক সংস্কারটা বাদই দেওয়া হয়েছে। শাহেদ ভাই, আমাদেরকে আমি- 30 সেকেন্ডের মধ্যে শেষ একদম করতে হবে। 30 সেকেন্ড। হুম। যেমন এটাকে কি বলে, প্রশ্ন ছিল যে না, মানে যুদ্ধ দলীয় অপরাধের সরকার দায়ে অভিযুক্ত সংগঠনের বিচার, সেটা হলে জামাত দেখলো যে আমাদের সংগঠন হিসেবে আমাদেরও বিচার করবো, সুতরাং ওটা ঐক্যমত্য কমিশনে ওঠেও নাই। এরকম এনসিসি ওটা সংবিধানে ঐক্যমত্য কমিশনে ইনক্লুডই হয় নাই। ইনক্লুডই হয়নি। জি। তো সেইখানে এখন ওইটা চাওয়াটা হলো যে একটু বাড়তি আল্লাহ হলে কি হতো, এরকম একটা আক্ষেপ থাকতেই পারে, আমি দোষের কিছু দেখি না, এটা জি। কিন্তু এটা এগ্রি হয় নাই, কমিশনে ওঠেও নাই, এটার কোনো অস্তিত্বও নাই। না, সেটা একটি রাজনৈতিক দাবি হতে পারে। আমাদেরকে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ শাহেদ আলম, ধন্যবাদ মনির শারমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।